এই ঠান্ডা বা শৈত্যপ্রভাব হচ্ছে শনির প্রকাপ। এই যে কেতুর নক্ষত্র ছিল, 32 জন আত্মঘাতী হয়েছে। আপনি জেনে রাখুন, আমাদের জ্যোতিষ জগতে সবচাইতে ভাইটাল আত্মঘাতী গ্রহ হলো কেতু। শুক্রের সঙ্গে রাহু থাকে, সেই জাতক একের পর এক নারী ভোগ করার সুযোগ এসে যায়। 1 বছরের মধ্যে মারা যাবে। আমি যা বলেছি তাই 1 বছরের মধ্যে মারা গেল ছেলেটি। রাক্ষসগণ নরগণের বিবাহ হলে মারা যায়, চণ্ডালদের বেশিরভাগই দফন করা হয়। আর আমাদের প্রয়োজন চণ্ডালদেরই হাড় বা মাথা। হনুমানজি সাধনা করে হনুমান দর্শন পেতেই পারেন। একটা ডাইরেক্টলি আত্মা কথা বলছিলেন, আরেকটি ওর নিজের কণ্ঠস্বর, আর একটা কণ্ঠস্বর অন্যজনের। যে লাশগুলো দাফন করা হয়, সেই লাশের মাথা কেটে যে মুন্ডিটার অর্ধেক করে খপ্পরের মধ্যে খাওয়া দাওয়া বা যা কিছু পান করা ওর মধ্যে হয়। আত্মা দিয়েই তো বেশিরভাগ কপালিকরা কাজ করে। নমস্কার বন্ধুরা, আপনারা এতক্ষণে দেখে নিয়েছেন। আজ আমার সঙ্গে আবারও সঙ্গী শ্রী নিমাইনাথ কাপালি মহাশয়। নমস্কার স্যার। নমস্কার। দ্বিতীয়বার আপনার সঙ্গে পডকাস্ট করছি। এর আগের বারের এপিসোডের সাংঘাতিকভাবে রেসপন্স পেয়েছি, বহু মানুষ আপনাকে সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করেছে। আচ্ছা, আজকে আমি একটা জিনিস জানতে চাইবো যে আপনি তো কাপালিক সম্প্রদায়ের দীক্ষিত একজন মানুষ, তো আপনাদের অ্যাকচুয়ালি সাধনা কি কি ধরনের হয় আপনাদের সংগঠনে? দেখুন, আমরা সাধনা সাধারণত 3টে আমাদের সাধনা: কপাল সাধনা, শ্মশান সাধনা, সব সাধনা বা শিব সাধনা। সব সাধনা এখন হয় না। ওই কেন হয় না? কেন? কারণ হচ্ছে সচরাচর সব ঠিক মতো পাওয়া যায় না। এখন যত দিন যাচ্ছে আইনগত ব্যাপার হয়ে যাচ্ছে। আচ্ছা, লাভারিস রাস ঠিক মতো না পাওয়া গেলে তাকে তো নিয়ে সাধনা করা যায় না। সাধারণত সাধনা দেখুন স্যার 2 মিনিটে বা 5 মিনিটে 1 ঘন্টায় হয় না। সেই জন্য অনেক সময় লাগে। তার কারণবশত সব সাধনা এখন স্থগিত আছে, তার বিদায় শিব সাধনা। আর কপাল সাধনাটা কেন? মানে ওটা কি নিজের কপালের উপরে কিছু সাধনা? না স্যার, এটা হচ্ছে আমাদের যে সমস্ত ব্যক্তিরা দুর্ঘটনায় মারা যান, অপঘাতে মৃত্যু যাদের, তাদের যে লাশগুলো দাফন করা হয়, সেই লাশের মাথা কেটে যে মুন্ডু কেটে সে তার থেকে অর্ধেক করে, মানে অর্ধেক বলতে মুন্ডিটারে অর্ধেক করে আমরা সেই খপ্পরের মধ্যে খাওয়া দাওয়া বা যা কিছু পান করা ওর মধ্যে হয়। এবং ওই যে পুরো মুন্ডুটা একসময় এরকম আপনি করেছেন? হ্যাঁ, এই সময় এক সময় নিয়ে এসে সেটাকে সাধনা করা হয় পুরো মুন্ডু। এটা কি আনতেও হয় আপনাদের, নাকি আপনার গুরুরাই নিয়ে এসেছে? গুরুরা নিয়ে আসা যায়। তাছাড়া আজকাল আপনি এগুলো কিনতেও পাওয়া যায়। আচ্ছা, মানে এক শ্রেণীর মানুষ বলছেন এইরকম, মানে খারাপ প্রবৃত্তির এই ধরনের এরকম কবর থেকে বডি তুলে এনে তার মাথা আপনাদের তন্ত্রে ক্রিয়ায় যেহেতু কাজে লাগে, এগুলো বিক্রি করে থাকে চোরাবাজারে। একদম। আচ্ছা, তাছাড়া আমরা সাধনার দ্বারাই দেখা যাচ্ছে যে অনেক সময় শ্মশানে গিয়েও আমরা কালেকশন করি। আচ্ছা, সেই ক্ষেত্রে বলুন, এই যে শ্মশানে গিয়ে আপনারা কালেকশন করেন, কিন্তু শ্মশানে তো অ্যাকচুয়ালি আমাদের হিন্দু মতে তো শরীরটাকে পুড়িয়ে দেওয়া হয়, কিন্তু আপনাদের তো আমার ধারণা কবরস্থানে গিয়ে এই ধরনের বডি মানে পান আপনারা। দেখুন, আপনি যেভাবে জানেন এর পিছনেও কিছু কারণ আছে। দেখুন, কিছু কিছু মরা রয়েছে, যে সমস্ত মরাদের দফন করতে হয়, যেমন ধরুন চণ্ডালদের বেশিরভাগই দফন করা হয়। আর আমাদের প্রয়োজন চণ্ডালদেরই হাড় বা মাথা। হ্যাঁ, সেটাতে কি কাজ বেশি হয়? তো আপনাদের কাছে খবর থাকে যে অমুক চণ্ডাল অমুক গ্রামে মারা গেছে এবং ওকে দফন করা হয়েছে? খবর রাখতে লাগে, কারণ যে কাজ করে সমাজের উন্নতি করতে চায় বা ভালো কিছু করতে চায়, তাকে তো সব রকম খবর নিজেকে রাখতেই লাগে। ঠিক কথা। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলুন যে আপনাদের এই সাধনা করে অ্যাকচুয়ালি এটা দিয়ে কি কি উপকার করা সম্ভব? দেখুন, সাধনা করে এই সাধনার দ্বারাই বহু কিছু উপকার হয়। যেমন আপনাকে প্রশ্ন করি, দেখুন আপনি তো অনেক বৃদ্ধ মানুষকে দেখেছেন যে কৃষ্ণ নামের তুলসী মালা একদম হাতে নিয়ে সবসময় জপ করেন, কিন্তু আপনি কি এই কথা বলতে পারবেন যে কৃষ্ণকে তারা দর্শন পেয়েছে? ঠিক কথা, পাননি। কিন্তু আমাদের এই কাপালিক মতে আমাদের 1,25,000 জপ করলেই এই সাধনা সম্পূর্ণ হয় এবং দর্শন হওয়া সম্ভব। কি দর্শন হন? মানে যেমন যে কোনো বিষয়ে, যেমন ধরেন যদি কেউ মনে করেন যে আমি হনুমানজির সাধনা করব, তাহলে তিনি হনুমানজির সাধনা করে হনুমান দর্শন পেতেই পারেন।
আপনি কিসের করেছিলেন? আমি ইদানিং আমার হনুমান দর্শন সাধনা চলছে, গুরুজি ইদানিং আমাকে দিয়ে গেলেন। তো আমার আশা আমি ভগবান হনুমানজির দর্শন পাবো। তাই মানে আপনার জব কমপ্লিট হলে আপনি দর্শন পেয়ে পাবো। যাবেন? অবশ্যই পাবো, কেন পাবো না। আমাদের আজকে আপনি দেখেছেন এর আগে আমাদের কিছুদিন আগে এই যে প্রয়াগরাজের যে মেলাটি হলো, সেখানে দেখেছেন যে একাধিক ধরনের প্রদর্শন করেছেন কাপালিকরা। এটা কিভাবে সম্ভব? কৃষ্ণ পদে যারা গ্রহণ করেছেন তারা তো পারেননি, কাপালিকরাই একমাত্র পেরেছেন। একমাত্র কাপালিকরা শুধু না, যে কোনো মানুষ যদি তন্ত্র কিন্তু এখানে তো অনেক রকমের মানে সাধনা- মানুষজন এসেছিল, আমরা দেখেছি, মানে হাত তোলা বাবা থেকে শুরু করে আইটি বাবা। অবশ্যই দেখুন, এই যত বাবা আছে সব বাবাদেরই সাধনা করে সেই জায়গায় যেতে হয়েছে, এমনি পৌঁছাতে পারেন না কেউই। কিন্তু আমার কিন্তু বিশ্বাস করুন এটা অনেকটা পাবলিসিটি স্টান্টও মনে হয়। মানে আজকে অনেকেই কিন্তু কেউ এত লাখবার সাধনা করছে কিনা সেটা তো আমজনতার জানা সম্ভব নয়, কিন্তু সে যদি বলে আমার সাধনা হয়ে গেছে, আমি বজরংবলীকে দেখে নিয়েছি, আমি মা তারাকে দেখে নিয়েছি, এর প্রমাণটা কি? দেখুন, যিনি বোঝেন তিনি খোঁজেন, আর যিনি খোঁজেন তিনিই পান। অর্থাৎ এর প্রমাণ দেখতে হলে আমাদের কাছে আসতে হবে। যদি কোনো সমস্যা হয়, সমস্যার কত বড় সমস্যা সেটা নিয়েও আসতে হবে, তারপরেই বোঝা যাবে যে আসল কাজ কে করে। আপনি আজ পর্যন্ত কোনো কেসে হেরে গেছেন, মানে কোনো একটা জটিল সমস্যা নিয়ে কেউ এসছে কিন্তু আপনি করতে পারেননি? দেখুন, কারণ দেখুন, সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমাদের ক্যামেরার সামনে সবাই বসে নিজের ভালোটাই জিজ্ঞাসা করে, তো আমি ওই জন্য উল্টো দিকটা জিজ্ঞাসা করছি। ফেল করেছেন এরকম কেস কি আছে আপনার? দেখুন, সত্যি কথা বলতে পৃথিবীতে কোনো কাজ যে সব কাজ যে সবাই সবসময় পারবে তা নয়। আমি যখন প্রথম এই তন্ত্র জগতে আসি, তখন একটা রুগী এসেছিলেন উত্তরপ্রদেশ থেকে। সেই সময় আমার গুরুজি সঙ্গে করে, আমি একা পারিনি, সেই জন্য গুরুজিকে সঙ্গে করে নিয়ে সেই কাজটা করেছিলাম। 3টে আত্মা ছিল ধরা। আচ্ছা, তো এই যে উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন, কিন্তু এদের সমস্যাটা হয়েছিল সমাধান? হ্যাঁ, সমস্যার সমাধান হয়েছিল। এদের সমস্যাটা কি ছিল একটু যদি বিস্তারিত বলেন। সমস্যাটা ছিল, একটা ছেলে আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট থেকে উত্তরপ্রদেশে যান কাজের উদ্দেশ্যে, এবং সেখানে গিয়ে কোনো এক ভয়ঙ্কর স্থানে থেকে ওনার 3টে আত্মা ওনাকে ধরেন, এবং এমনভাবে উনি শব্দ করেন যে একটা ডাইরেক্টলি আত্মা কথা বলছিলেন, আরেকটি ওর নিজের কণ্ঠস্বর, আর একটা কণ্ঠস্বর অন্যজনার। তো এইভাবে আমি যখনই ক্লায়েন্টটি আসলো আমার কাছে, আমি গণ্ডি দিয়ে দিলাম, বসিয়ে একটা জায়গায় বসিয়ে গণ্ডি দিলাম। গণ্ডি দেওয়ার পরে আমার গুরু দেয়া যত মন্ত্রতন্ত্র আমি প্রয়োগ করতে শুরু করলাম। দেখলাম যে আমার ঊর্ধ্বের বাইরে। তখন আমি গুরুজিকে, আমার পাশেই গুরুজি ছিলেন, ডাকলাম, ডেকে তারপরে কাজটি সম্পূর্ণ করেছি। তবে আজকাল আমি নিজেই পারি সেই জিনিসগুলো পুরোটাই করছেন। হ্যাঁ স্যার। আচ্ছা কাপালিক বাবু, আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে এই যে বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে সাংসারিক দ্বন্দ্ব, অর্থাৎ স্ত্রী পরকীয়াতে যুক্ত হয়ে যাচ্ছে বা স্বামী পরকীয়া একটা সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে খটমট লেগে আসছে, যার কারণে হয়তো সম্পর্কটা ডিভোর্সের দিকে এগোচ্ছে, অথবা সন্তান মা বাবাকে রেসপেক্ট করছে না, সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো এত বাড়ছে কেন? এটা মানে আপনাদের শাস্ত্র অনুযায়ী কি বলছে, মানে এর কারণটা কি? দেখুন, আমাদের সমাজে বর্তমানে মানুষের অনুশাসন কমে গেছে। অনুশাসন কম থেকে মানুষ ভয় বা শ্রদ্ধা কমে গেছে। মানুষ আগে আমরা যখন পড়াশোনা করতাম তখন স্যারেরা আমাদেরকে পিটাতেন, মারতেন, সাংঘাতিক ভয় থাকতো, মারতেন। ছড়ি নিয়ে। হ্যাঁ, এই কারণে আমাদের মনের একটা ভয় ছিল যে ওই স্যারের স্কুলে ওই যদি ক্লাসে ফাঁকি দেওয়া যাবে না, যদি যাই তাহলে আমাদেরকে পড়া করেই যেতে লাগবে। আমাদের সেই রেসপেক্ট থেকে আজকে আমরা মানুষ হয়েছি, এবং আমরা এখনো পর্যন্ত স্যারদের রেসপেক্ট করি, গুরুজনদের রেসপেক্ট করি। কিন্তু এখনকার দিনে দেখুন, কোনো বাচ্চাদেরকে মা বাবারা গায়ে হাত দিতে দেন না, যার ফলে ছেলেরা পড়াশোনা করলো, না করলো ওইভাবে পাশ হয়ে গেল। MA BA পাশ করছে, অথচ কিছুই তার মধ্যে শিক্ষাগত যোগ্যতা আসছে না। এবং তার মধ্যে যে স্বাধীনতা তাকে
অবাধ্য করছে সবকিছু চার আগে পাওয়া, কারণ একটি করে সন্তান হচ্ছে, একটি ছেলে একটি মেয়ে আজকাল হচ্ছে। তো একটি ছেলে একটি মেয়ে হওয়াতে তার বাপের বাড়িতে সে স্বাধীনভাবে বড় হচ্ছে, শ্বশুর বাড়িতে এসেও তাই চেষ্টা করছে। আগেকার দিনে আমার মা কাকিরা ঘুমটা দিয়ে থাকতেন, এখন ঘুমটা তো দূরের কথা, কাপড়ই ধারণ করেন না। এছাড়াও এখনকারের দিনে প্রত্যেকটি নারীদের চাহিদা বেড়ে গেছে, হ্যাঁ, মোবাইল থেকে শুরু করে নেটওয়ার্কিং বেড়ে গেছে, যার ফলে আজকাল এই ডিভোর্সের দিনটি এগিয়ে আসছে। হ্যাঁ, পছন্দের ব্যাপার, মানে মানুষ যত উন্নত টেকনোলজিকে বলছেন গ্রহণ করছে, তত তারা আস্তে আস্তে আরো এই সংসার বিমুখ হয়ে যাচ্ছে এবং বাচ্চারাও অবাধ্য হয়ে যাচ্ছে বাবা মার। হ্যাঁ, বাবা মা মায়ের কথা শুনেন না। তো এইটার উপরে আপনি আমার দর্শকদের একটা টোটকা বলুন না, যে কিভাবে গৃহে শান্তি বজায় রাখা যায়। গৃহে শান্তি বজায় রাখা যায় কিভাবে, সেটা তো আমি বলবোই। তার আগে আপনাকে বলে রাখি, আমরা যতই টোটকা দিই, বিনা পয়সায় কোনো টোটকা গ্রহণ করতে চাই না দর্শক। আমি এর আগে বহুবার, আপনি বলেছেন, আমার ভালো লাগে যে আপনি বলেন যে বিনা এখান থেকে টোটকা দেওয়ার কথা। আপনি বিপদে পড়বে যেই লোক, সেই লোক যখন আসবে আমাদের কাছে, তখন সেই টোটকাটি তার কাছে গ্রহণযোগ্য হবে, মন দিয়ে মানবে না। এটা যেহেতু ফ্রিতে উপদেশটা পাচ্ছে, এটা ভালো লাগবে না, কিছুতেই ভালো লাগবে না। সেই কারণে আমি ফ্রিতে উপদেশ দিতে অভ্যস্ত নয়। তবু আমার রিকোয়েস্টে আমার দর্শক বন্ধুদের জন্য, যারা এতক্ষণ প্রোগ্রামটা দেখছে, তাদের জন্য অন্তত আপনি যদি একটা কোনো উপদেশ বলেন। দেখুন, প্রথমত আমি বলবো ছেলেদের, বাচ্চাদের কথা। বাচ্চারা আজকাল বাবা মার অবাধ্য হচ্ছে, তার কারণ হচ্ছে আপনারা ওনাদেরকে বন্ধুর মতো মিশুন, কিন্তু খোঁজ খবর রাখুন যে কার সাথে চলাফেরা করছে, কোন ছেলেটার সাথে চলাফেরা করছে। তার সাথে, ছেলের সাথে কোনো খারাপ ব্যবহার না করে সেই ছেলেটির সাথে আপনি বুঝিয়ে বলেন যে দেখো জীবন বড় কঠিন, চ্যালেঞ্জিং, ভালো কিছু করো। হ্যাঁ, আর এই যে বউয়েরা, যে সমস্ত বউরা, এনাদের সম্বন্ধে বলবো, দেখুন, আমি আমার অভিজ্ঞতায় বলছি যে কোনো মানুষ একই জায়গায় যে শান্তি, 10 জায়গায় তার শান্তি হয় না। আপনারা নিজের জন্য বা ভগবানকে ভয় পেয়েই হোক, হ্যাঁ, আপনারা নিজের সংসারে শান্তি বজায় রাখুন, এতে করে ভবিষ্যতে আপনাদের ভালো হবে। ভীষণ ভালো বললেন। আচ্ছা, এবার আপনার মতে, আপনি তো এর সঙ্গে, মানে কাপালিকের সঙ্গে তো আপনি অ্যাস্ট্রোলজি অর্থাৎ জ্যোতিষ চর্চাও করেন, তো আপনার মতে 2026 ওভারঅল কেমন সময় কাটবে মানুষের? 26, দেখুন, এটা তো রবির বছর। এই বছরে বিশেষ করে যে সমস্ত ব্যক্তিদের সমস্যা চলছে চারিদিক থেকে, তিনারা অবশ্যই ঘুম থেকে সূর্য ওঠার আগে উঠবেন এবং যথাযথভাবে সূর্য প্রণাম করবেন। তাছাড়াও অন্যান্য বিশেষ করে কয়েকটি রাশির মানুষ, জাতক জাতিকাদের খুবই ভালো সময় চলবে, যেমন ধরেন বৃষ রাশি, হ্যাঁ, তারপরে তুলা রাশি, এই সমস্ত জাতক জাতিকার সময় খুব ভালো চলবে। বাহ। আচ্ছা, এবারে বলুন তাহলে, এখানেই কি কার্মিক ব্যাপারটা চলে আসছে? মানে এই যে কর্ম দ্বারাও কি মানুষের ভাগ্য নিজের সম্ভব পরিবর্তন করা? অবশ্যই সম্ভব। কর্মই জগৎ, কর্ম ছাড়া কোনো গতি নাই। আপনি যদি চান যে নিজেকে একটি টপ লেভেলে পৌঁছাতে চান, তাহলে কিন্তু আপনাকে কর্ম করতে হবে। কি কর্ম? আমি এর আগেও এপিসোডে বলেছি, সবচাইতে ভাইটাল একটি মুহূর্ত, সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্তে আপনি যদি উঠে আপনার যে গোল, সেই গোলের প্রতি আপনি ফোকাস রেখে ভগবানের সাথে কানেক্টিং হয়ে যান, দেখবেন আপনি যা চাইবেন তাই পাবেন। তাই? হ্যাঁ, মানে তাই যদি হয়, তাহলে প্রত্যেক মানুষ তো নিজের জন্য সবচেয়ে ভালোটাই চাইবে। অবশ্যই। আজকে দেখুন, আমি প্রধানমন্ত্রী, মানে এটা আপনি বলছেন বটে, বাট একদম এই ঘটনাটা, যে মানুষটা ধরে রাখুন আজ বাদে কাল ফাঁসির অর্ডার দিয়ে দিয়েছে, জেলে বসে আছে, সেও তো ব্রহ্ম মুহূর্তে উঠে নিজের ফাঁসিটা যাতে না হয় সেটাই চাইবে। সব সত্যি কি মেলে? এটা একটু অন্য প্রসঙ্গ। দেখুন, যার ফাঁসির অর্ডার হয়ে গেছে, ফাঁসির অর্ডার তো আর এমনি হয়নি, কুকর্মের দ্বারা পড়েছি। আমি আপনাকে আগেই বলেছি যে কর্ম দ্বারা সম্ভব। তিনি তো প্রথমেই কুকর্মের মধ্যে ঢুকে তার নিজেকে সর্বনাশের দিকে ঠেলে দিয়েছেন। এই জায়গা থেকে আর কি করা যায়?
আমি বলেছি আম জনতা, যারা সাধারণ জনসাধারণ এবং যারা সৎ কর্মের যারা মধ্যে সৎ আছে, কর্মের মধ্যে আছেন বা অসৎ কর্মের দিকে এগোচ্ছেন, তাদের উদ্দেশ্যও আমি বলছি স্যার, সমস্ত মানুষকে আমি এটাই বলতে চাইছি যে আপনারা ব্রহ্ম মুহূর্তটাকে ফলো করুন এবং আপনাদের যে আশা আছে বা গোল আছে সেই গোলটিকে আপনি আপনার ইষ্ট দেবতাকে জানান। ইষ্ট দেবতা চিনবে কি করে? ইষ্ট দেবতা এই জন্য চিনবে, দেখুন প্রত্যেকেই আজকাল গুরু মন্ত্রে দীক্ষিত কম বেশি। যারা নয়, ধরুন আমি যেমন গুরু মন্ত্রে আপনি যদি না হন, আমাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হচ্ছে সৃষ্টিকর্তা। এবারে আপনি শিবকেই নিয়ে এগোন, যার কেউ নেই তার শিব গুরু মানুন, সবচাইতে ভালো হবে। যার চাওয়া পাওয়া নেই আপনি গুরু বানাবেন, তারও চাওয়া পাওয়া থাকতে পারে, কিন্তু শিবের সাথে কোনো মতবিরোধ হবে না। তো এবার প্রসেসটা বলুন, মানে ভোরবেলা উঠে? হ্যাঁ, ভোরবেলা উঠে 3:20-তে উঠবেন। 3:20 পর থেকে আমাদের ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায় এবং সূর্য ওঠার 96 মিনিট এই যে সময়টা, এই সময়টা ব্রহ্ম মুহূর্ত বলা হচ্ছে। এই সময় আপনি যে কোনো দেবতার, যেই দেবতা আপনাকে ভালো লাগে, শিব হোক, কালী হোক, আপনার বজরংবলী হোক, সরস্বতী হোক, লক্ষ্মী হোক, যেই দেবতাকে আপনার ভালো লাগে সেই দেবতাকে আপনি স্মরণ করতে থাকুন। আপনার মনের কষ্টের কথা বলুন, আপনি বলুন যে আচ্ছা, এর মধ্যে দিয়ে বলতে চাই যারা চাকরি প্রার্থী তাদেরকে বলতে চাই ভেরি 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 ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই লোকনাথের পুজো করুন। লোকনাথ পুজো করলে আমি দেখেছি চাকরি 90% ছেলেদের হয়েছে। আপনারা যারা আমার এই প্রোগ্রামটি দেখছেন তাদেরকে আমি বলবো, চাকরির উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি 3:20-তে উঠতে চান তাহলে আপনারা লোকনাথ দেবের পুজো করুন। আপনার শত্রু দমন করতে চাইলে পঞ্চমুখী হনুমানজির উপাসনা বা জপ করুন, অথবা আপনার অর্থ যদি চাই তাহলে লক্ষ্মী দেবীর মন্ত্র শৃং জপ করুন। শুধু শৃং মানে শৃংটা বলে যেতে হবে, শৃংটা। এবং ওনাকে আমি অর্থ চাই, হে দেবী আমি অত্যন্ত সমস্যায় ভুগছি, অর্থ কষ্টে ভুগছি, আমাকে অর্থের একটা রাস্তা বলে দাও আমাকে, তাহলেই হবে। আচ্ছা, এবারে একটু অন্য ধরনের টপিকে আসছি। সেটা হচ্ছে যে 20 ডিসেম্বর নদিয়াতে আমরা জানি প্রধানমন্ত্রীর আসার কথা ছিল, কিন্তু উনি এলেন না। মানে এটার কারণও যদি অ্যাস্ট্রোলজিক্যাল মতে আপনাকে কিছু জিজ্ঞাসা করি, তো আপনি কি এর উত্তর দেবেন? দেখুন, ভাদ্র মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত গ্রহরাজ শনিদেবের হচ্ছে প্রকোপ শুরু হয়ে যায় এবং এই সময়টি বিশেষ করে উনি যখন তুলা রাশিতে আসেন সেই সময় উনি উচ্ছ্বস্ত হন এবং এই সময় আরো ওনার প্রকোপ বাড়িয়ে দেন। তারপরে ধরেন পৌষ মাঘ রয়েছে, এই সময় উনি প্রচন্ড প্রকোপে চলে আসেন এবং আপনি দেখেছেন আশ্বিন মাসের পর থেকে কুয়াশা শুরু হয়ে যায়, ঠান্ডা ভাব চলে আসে। এই ঠান্ডা বা শৈত্যপ্রভাব হচ্ছে শনির প্রকোপ। আচ্ছা, এবারে যেহেতু আমাদের এই ডিসেম্বরটি শনির প্রকোপের উপরে, আর আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি হচ্ছেন আমাদের জনপিতা। আচ্ছা, পিতার সাথে পুত্রের সম্পর্ক কিন্তু একেবারেই মোটেই ভালো নয় হ্যাঁ শনিদেবের। সেই জন্য শনিদেব চাননি যে ওই দিনকে ল্যান্ডিং করুন। তাছাড়া আরেকটি কথা আপনাকে বলতেই হয়, ওই দিনকে ছিল হচ্ছে অশ্বিনী নক্ষত্র, কেতুযুক্ত থাকাতে এটাও একটা সমস্যার কারণ হচ্ছে। তাছাড়া আরেকটি কথা বলি, 19 তারিখে গেছে অমাবস্যা। অমাবস্যা যখন হয় তখন আমাদের চন্দ্র ক্ষীণ হয়ে যায়। আমাদের দুটি পক্ষ জানি, শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষে। শুক্লপক্ষতে চন্দ্র উচ্ছ্বস্ত থাকে, চন্দ্র তার হাই পাওয়ার থেকে থাকে, এবং কৃষ্ণপক্ষতে চন্দ্র ক্ষীণ হন। এই ক্ষীণ হলে আপনি দেখে থাকবেন বেশিরভাগই অমাবস্যাতে আমাদের বায়ুমণ্ডলের একটি গোলযোগ শুরু হয়ে যায় এবং বায়ুমণ্ডলের কারণে ঝড় বৃষ্টি নানা রকম হয়ে থাকে। যেহেতু উনি 20 তারিখে এসেছেন, 19 তারিখে 6:48 পর্যন্ত ছিল হচ্ছে অমাবস্যা। এই অমাবস্যার থাকার কারণে এটি একটি সমস্যা করেছে, চন্দ্রক্ষীণ ছিল এবং শনি তো তার প্রকোপ দেখাবেনি। সেই দিনকে কুয়াশাচ্ছন্ন ছিল পুরো আমাদের পশ্চিম বাংলা। এই কুয়াশার কারণে উনি
নামতে পারেননি, ল্যান্ডিং করতে পারেননি, যার কারণে উনি পৌঁছাতে পারেননি। তো এটা কি ভবিষ্যতে এরকম সমস্যা হতে পারে এই যতদিন এই 3টে মাস চলবে? এই 3টে মাস না, উনি বিশেষত 6টি মাসে উনি বিস্তার করেন, প্রকাপ বিস্তার করেন। তাছাড়া আপনি শুনে থাকবেন ওই দিনকে 6টি মানুষ, অনেকে 6টি বলেছেন, অনেকে 4টি বলেছেন, 4টি মানুষ রেলে কাটা গেছে। তার কারণ বলি, ওই দিনকে ছিল হচ্ছে অশ্বিনী নক্ষত্র। অশ্বিনী নক্ষত্রের হচ্ছে কেতু হলো অশ্বিনী নক্ষত্রের একজন। তো কেতু যদি থাকে, শনির শত্রু কেতু, শনি লোহাকে রিপ্রেজেন্ট করে, আর কেতুর সাথে শনির একটা শত্রুতা রয়েছে, সেই জন্য ওই দিনকে রেলেও কাটা গেছে। এবং শুধু তাই নয়, ওই আমাবস্যা থেকে 19 তারিখ থেকে 20 তারিখের মধ্যে এই যে কেতুর নক্ষত্র ছিল, আমি 32 জনকে আত্মঘাতী হতে শুনেছি। 32 জন আত্মঘাতী হয়েছে। আপনি জেনে রাখুন, আমাদের জ্যোতিষ জগতে সবচাইতে ভাইটাল আত্মঘাতী গ্রহ হলো কেতু। কেতু যদি নক্ষত্র থাকে, তাহলে আপনি ভাববেন যে এই ডেটে বহু মানুষ আত্মঘাতী হবে, ফাঁস লাগিয়ে নেবে। তো মাসের মধ্যে তাহলে কোন ডেটটা একটু মানে সমঝে চলা উচিত বলছেন? সমঝে চলা, যারা যেই জন জ্যোতিষ আলোচনা করেন যিনি, এবং যিনি একটু আপনার যেই ব্যক্তি এই জ্যোতিষ সম্বন্ধে জড়িত, 27টি নক্ষত্র আছে, তার মধ্যে কেতু নক্ষত্র মাস 3 দিন হয়, 3টি নক্ষত্র। এই কেতুর নক্ষত্র থেকে সাবধান থাকতে হবে। অথবা জাতক জাতিকার বার্থ চার্টে যেই সময়টা প্রত্যন্ত দশায় বা সূক্ষ্ম দশায় কেতুর দশা চলবে, সেই দিনগুলি খুব সামনে চলতে হবে। হ্যাঁ, তাহলে বলছেন যে মানে যে ব্যক্তির জ্যোতিষ জ্ঞান আছে তার দ্বারা নিজের এই কেতু কোন কোন নক্ষত্রে বিরাজ করছে সারা মাসের মধ্যে এই 3টে ডেট দেখে সেই অর্থে দূরে ভ্রমণ বা একটু রিস্ক অ্যাভয়েড করা উচিত অবশ্যই। এবং পঞ্জিকা যারা দেখতে জানেন, ওনারাও কিন্তু এই কেতুর যে নক্ষত্র, সেই নক্ষত্র মেনে চললে উপকৃত হবেন। তো দেখুন, যেটা বলছিলাম, বর্ধমান থেকে একটি ক্লায়েন্ট এসেছিলেন, ওনার জানাই নেই যে ওনার কেতুর অন্তর্দশা চলছে। তো অলরেডি ওনার একটি ছোট্ট অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, পায়ে লেগেছে। আমি দেখলাম যে সূক্ষ্ম দশায় গিয়েও দেখি কেতু রয়েছে। সূক্ষ্ম দশা সাধারণত 2-3 দিনের হয়, তো সূক্ষ্ম দশা দেখি কেতু রয়েছে। আমি ওনাকে বললাম 3 দিন আপনি ঘর থেকে বার হবেন না। তারপর তিনি 3 দিন ঘর থেকে বার হননি, কিন্তু এমনি বাইরে তো বেরোতেই লাগে আমাদের, টুকটাক বাজার করার জন্য, বাজার করা বা অন্যান্য কাজে। তো এর মধ্যেই উনি বাইরে বেরিয়েছিলেন, তাতেই একটা আমডাল পড়ে ওনার মাথায় পড়েছে। তাহলে ভাবুন, যদি উনি বাইরে যেতেন কি হতো। ঠিক কথা। সবচাইতে আত্মঘাতী গ্রহ হলো আমাদের জ্যোতিষ জগতের কেতু। আচ্ছা, এই যে বলে যে একটা ফাঁড়া কেটে গেল, এটা কি সত্যি? অবশ্যই সত্যি। আমরা যাই করি না কেন, সব কিছুতে লজিক আছে। এই আপনি দেখবেন যে 1000 বছর আগে বা 500 বছর আগে রাজা যারা ছিলেন, তেনারা কিন্তু একটি জ্যোতিষ পুষে রাখতেন। কেন? ওনাদের নিজের স্বার্থে, যে কোন দিন ভালো, গাইডেন্সের জন্য। জ্যোতিষ আজকের নাই, জ্যোতিষ শাস্ত্র বহুদিনের। তো জ্যোতিষ শাস্ত্রকে যদি কোনো ব্যক্তি মেনে তার আমার তো ধারণা কোনো মানুষ কিন্তু মানতে চাইলেও পুরোপুরি মানতে পারবে না। ধরে রাখুন, যে মানুষটা ট্রেন নিয়ে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে যাচ্ছে, যে মানুষটা প্লেন নিয়ে দেশের এ প্রান্ত থেকে এ প্রান্তে যাচ্ছে, তাকে যদি তার অ্যাস্ট্রোলজার বলে নেক্সট 3 দিন তুমি ঘর থেকে বেরিও না, তো সে তো পারবে না সেটা। তার জন্য প্রতিকার আছে, গার্ড আছে, সেরকম ভাবে প্রতিকার। পুরোপুরি যদি জ্যোতিষ মানতে হয়, তাহলে মানুষ কি ঘরে বসেই যাবে? না, প্রতিকার আছে, তার জন্য বিধি আছে, বিধি মেনে চলতে লাগবে। কিন্তু আমাকে একটা পরিষ্কার কথা বলেন, জ্যোতিষী যদি আলটিমেট হতো, তাহলে তো যে মানুষ জ্যোতিষ জানতো তার থেকে বড় লোক আর কেউ হতো না, অর্থাৎ এই সমাজে জ্যোতিষরাই সবচেয়ে কোটিপতি হতো। না, দেখুন, জ্যোতিষরা কোটিপতি হতো কিনা এই কথা আমি আপনাকে এইভাবে বলতে পারি না। বড় লোক বা কোটিপতি হওয়ার ক্ষেত্রে পূর্বজন্মের কর্মের ফল এবং ইহজন্মের তার কর্মের ফল
দুই কর্মর ফল আমরা দেখতে লাগে। দেখুন, আমরা অতীতে কি ঘটে গেছে সেটাকে নিয়ে আমরা কিছু করতে পারবো না, এবং অনেকেই ভবিষ্যৎ জানে না, আপনারা ভবিষ্যতে জানেন না, কিন্তু বর্তমান যেটুকুনি সময় আছে এই সময়টাকে যদি আপনি ভালো কাজে বা ঠিকভাবে অ্যানালাইসিস করে চলেন, সুকর্ম করেন, ভালো কর্ম করেন, তাহলে দেখবেন অনেকেই আর্থিক উন্নতি করছে এই সময়ের মধ্যে, ইহজীবনে। ফাইন। আচ্ছা, অনেকে দেখা যায় যে আমরা প্রাপ্তি যোগ বলি, যে এর খুব প্রাপ্তি যোগ আছে, অর্থাৎ এর দেখা গেল বংশানুক্রমে কোনো সম্পত্তি পাচ্ছে বা লটারি পাচ্ছে। আবার কেউ কেউ আছে যার প্রাপ্তি যোগ একদম নেই, মানে সে জীবনে লটারির টিকিট কেটেছে, পায়নি। এগুলো কি সত্যি হয়, নাকি এটাও একটা অন্য ধরনের লাক? অবশ্যই। এই যে যারা লটারি পায়, আমি দেখেছি যাদের রেখাতে, হস্তরেখাতে আছে, তারাই বেশিরভাগ পায়। আচ্ছা, এটা হস্তরেখায় থাকে? একটু আমার হাতটা দেখে দেখুন তো, কোনোদিন আমি লটারি পাবো কিনা। দেখুন, আপনার লটারি যোগ নেই, কিন্তু আপনি এই কর্মের মাধ্যমে একদিন অর্থবান হবেন। আচ্ছা, কর্ম দিয়েই অর্থবান হবো, লটারি কিছু পাবো না, লটারি প্রাপ্তি নেই। ঠিক আছে, খুব ভালো কথা। আচ্ছা, এবার একটা জিনিস বলুন, সেটা হচ্ছে আমরা যে টপিকটা এর আগেও ছিলাম, সেটা হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি এত মানুষের মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক, অর্থাৎ মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বেড়ে যাচ্ছে, দুজন ব্যক্তির মধ্যে একজন তৃতীয় ব্যক্তির আগমন হচ্ছে। এটা আপনি অ্যাস্ট্রোলজিক্যালে কিভাবে বিশ্লেষণ করবেন? এটা বাড়ছে কেন? জাতক এবং জাতিকার বাত চাটে যদি শুক্রের সঙ্গে রাহু থাকে, তাহলে সেই জাতিকা ব্যভিচারিণী হওয়ার সম্ভাবনা থাকে, অথবা সেই জাতক একের পর এক নারী ভোগ করার তার সুযোগ এসে যায়। কোন ঘরে থাকবে এটা শুক্রর সঙ্গে? শুক্রর সঙ্গে যদি পঞ্চম ঘরে থাকে, তাহলে দেখবেন তার স্টুডেন্ট লাইফে সে ভোগ করে নিয়েছে। সেটা নারী হতে পারে অথবা পুরুষ হতে পারে। এবং এটি যদি সপ্তমে থাকে, যদি কোনো জাতক জাতিকার শুক্র সাথে রাহু সপ্তমে থাকে, তাহলে সেই জাতিকা বা জাতক বিবাহের পরে বহু নরনারী ভোগ করার একটা প্রবৃত্তি থাকবে বা থেকে থাকবে। তো এটা তো পাপ নয় কোনো সময়, নাকি? পাপ নয় কি পাপ? কারণ এটা তো তার ভাগ্য বা তার ডেস্টিনি করাচ্ছে তাকে দিয়ে। না, কেন ডেস্টিনি করাচ্ছে? তার তো বিধান আছে, বিধির যেমন করা আছে তার জন্য বিধান আছে। একটি কোন জাতক যদি মঙ্গল এবং শুক্র একত্রে থাকে, তাহলে সেই জাতক প্রচন্ড অ্যাংরি হয়, এবং মঙ্গল কেতু যদি একত্রে থাকে, তাহলে সেই জাতকের পুরুষ শত্রু হয়। যদি শুক্র কেতু একত্রে থাকে, তাহলে সেই জাতকের নারীরা শত্রু বেশি হয়, কারণ শুক্র হচ্ছে আপনার নারী গ্রহ, আর মঙ্গল হচ্ছে পুরুষ গ্রহ। তো এদের সঙ্গে, এই দুটো গ্রহের সঙ্গে কেতু থাকলে, যদি মঙ্গলের সাথে কেতু থাকে, তাহলে পুরুষ শত্রু হবে, শুক্রের সাথে কেতু থাকলে তাহলে নারী শত্রু হবে। তাহলে এর প্রতিকার আছে, প্রতিকার তাহলে কেতুর প্রতিকার করে নিন। কেতুকে প্রতিকার করলেই কিন্তু এখান থেকে প্রতিকার মানে কি? কেতুর জন্য ক্যাটসাই পরে নিন। তাছাড়াও এমনি ক্যাটসাই পড়ার পরেও অন্য কিছু আরো বিধান আছে মৌখিকভাবে। এবার ধরে নিন যে মানুষের পক্ষে স্টোন কেনা সম্ভব নয় এতগুলো টাকা দিয়ে, তারা কি আপনাদের তান্ত্রিক মতে কোনো কিছু তাবিজ বা কিছু কবজ বানিয়ে দেওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। তাতে কি কাজ সমান হয়? অবশ্যই। দেখুন, প্রত্যেকটি গ্রহের, রবি গ্রহ থেকে শুরু করে কেতু গ্রহ পর্যন্ত, প্রত্যেকটি গ্রহের আলাদা আলাদা করে দেয়া আছে আমাদের শাস্ত্রে, তন্ত্রমতে, কবজের মাধ্যমে। হ্যাঁ, তাহলে দেখুন, একত্রে ভালো সাফল্য পেতে হলে শুক্র, বুধ, সূর্য, এই ধরনের একটা কবজ আছে, একত্রে পরিধান করলে ভালো রেজাল্ট পাওয়া যায় আর্থিক উন্নতিতে। ধনদা কবজ আছে আর্থিক উন্নতির জন্য, শত্রু দমনের জন্য বগলা কবজ আছে। এই কবজগুলো বানাতে কিরকম সময় লাগে আপনার? দেখুন, সময় একটা যজ্ঞ করলেই হয়ে যায়? দেখুন, হোম তো লাগেই, হোমের মাধ্যমে তো করতে হয়, তাহলে কাজটি সম্পূর্ণ হয়, পরিপূর্ণ পাই।
তাছাড়াও যেই ব্যক্তির অর্থ, আপনি এই যে আগেই বললেন অর্থ কম, অর্থ যদি কম হয় একটা যোগ হতে বহুত টাকা লাগে, অনেক টাকা লাগে। তো তাহলে সেই পরিপূর্ণতা পেতে হলে অর্থ ব্যয় হবে। আর যদি যজ্ঞ বা হোমের মাধ্যমে না হয় তাহলে অর্থ কম অর্থের মধ্যে দিয়ে হয়ে যাবে। কিন্তু কাজটা তো বলছেন যে যজ্ঞ করে করলে ভালো হবে। দেখুন আমাদের একটা ব্যাপার আছে, ব্যাপারটা কি বলি, দেখুন একটি যজ্ঞ করলাম, সেই যজ্ঞের সমস্ত কিছু যে বিভূতিটা রেখে দিয়ে অন্যটাই ওর মধ্যে দিয়ে পুড়ে দিয়ে কবজের মধ্যে ভরে দিলে সম কাজ করবে। তো সেই জন্য আপনি জানেন যে যদি কোনো ব্যক্তির ইচ্ছা থাকে যে সমাজ কল্যাণ করব, তিনি কিন্তু সমাজ কল্যাণ করতেই পারেন অর্থ স্বল্প মূল্যে। এবং আপনি এরকম তো করেও থাকেন। অবশ্যই। আচ্ছা, আপনার কাছে এসছে এরকম কিছু যদি আমাদের হিস্ট্রি শোনান, কেস হিস্ট্রি, মানে যাদেরকে আপনি তাবিজ বা কবজ দিয়ে কোনো একটা বড় বিপদ থেকে রক্ষা করেছেন। দেখুন আমি জানতে চাইছি যে সত্যি তাবিজ বা কবজে কাজ হয় কিনা। 100% কাজ হয়। শুনুন আমি এই যে 100% আপনারা বলে থাকেন কাপালিকরা বা তান্ত্রিকরা বা জ্যোতিষরা যে 100%, কিন্তু আজ অব্দি কোনো 100% ধরে এখন হলো না, তখন কি যে মূল্যটা খরচ হলো সেটা ফেরত দেন আপনারা? ফেরত দেওয়াটা বড় কথা না, আমি এটাই তো বড় কথা। আজকে একটা মানুষকে আপনি 100% বলছে, সে কিন্তু আপনার মুখের কথার ভরসা করে যাবে আপনার কাছে, কিন্তু কাজটা হলো না, তাহলে তার দায়িত্বটাও তো আপনার নেওয়া উচিত। অবশ্যই দায়িত্ব। আমি এর আগেও বলেছি যে আপনাকে এপিসোডে বলেছি যে কে কি করে আমি জানি না, তবে আমি আপনার অন ক্যামেরায় বলছি যে প্রত্যেকটি ক্লায়েন্ট আমার কাছে এসে নিশ্চিন্তে কাজ পাবে। কারণ একটাই যে আমি তাকে ক্লায়েন্ট হিসাবে না, তাকে আমার যতবার তিনি আসবেন সমস্যার জন্য ততবার আমি সমস্যার সমাধান করার জন্য রাজি আছি। মানে লাইফ টাইম ওয়ারেন্টি। হ্যাঁ। বাহ। আচ্ছা, এবার একটা কথা বলুন, সেটা হচ্ছে যে আমরা লাক নিয়ে আলোচনা করছিলাম। আমরা যেহেতু আমি শুটিং ইন্ডাস্ট্রির মানুষ, তো আমিও বহু ক্ষেত্রে দেখেছি অনেক সময় অনেকের কোন একটা চরিত্র হয়তো লক হয়ে গেছে যে এই মানুষটি অভিনয় করবে, শেষে গিয়ে সে বাদ পড়ে গেল। বা এটা চাকরির ক্ষেত্রেও হয়, অনেকে অফার লেটার পেয়ে গেল, অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেল, তারপরেও দেখা যাচ্ছে সে চাকরিতে জয়েন করার দিন বা আগের দিন কোনো কারণে সে রিজেক্টেড হচ্ছে বা তাকে অফ করে দেওয়া হচ্ছে। এর কারণটা কি? মানে এই হঠাৎ করে লাকটা ব্যাড লাকে পরিবর্তন হয় কেন? কলকাতায় আমি একটা ক্লায়েন্ট দেখেছিলাম, উনি হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছিলেন চাকরির জন্য। তো উনি এসে আমাকে বললেন যে আমার কেন চাকরি হয়নি এবং কোন সালে কোন সময়ের জন্য কিসের কারণে চাকরি হয়নি আপনাকে বলে দিতে হবে। আপনার ভিজিট কত? আমি বললাম আমি 1500 টাকা নিই। ঠিক আছে। তো আমি সেই ব্যক্তির বার্থ চার্ট অ্যানালাইসিস করে দেখলাম সূক্ষ্ম দশায় কেতু আছে, সূক্ষ্ম দশায় কেতু আছে। সেটা সম্ভবত আপনার 2003 সালে, সেই সাল ধরে আমি গেলাম, দেখলাম সূক্ষ্ম দশায় কেতু আছে। আমি বললাম ওনাকে যে এই তারিখ, এই ডেট, এই দিন আপনার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছিল, কিন্তু আপনার নিজের শত্রুরা আপনার এই চাকরি হতে দেয়নি। গুপ্ত শত্রুই কাজটা জেনে শুনে এইটা হতে দেয়নি। কেন? তারপরে উনি বললেন যে আমার ছেলে, উনি ছেলে সহকারী এসেছিলেন, আমার ছেলে ওই দিন ফুটবল খেলতে গেছিলেন এবং পায়ের মেরে লিগামেন্ট ছিঁড়ে দিয়েছিল। চাকরির লেটার হাতে এসেও চাকরি করতে পারলেন এবং অ্যানালাইসিস 100%। এছাড়া আপনাকে বলে রাখি, আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছিলেন বর্ধমানে, একটা নারী, একটা ইয়ং মেয়ের বিবাহ দিতে উনি রাজি ছিলেন। আমি বলেছিলাম যে যদি আপনি এই ডেটে বিবাহ দেন তাহলে কিন্তু আপনার মেয়ের বিবাহ বিচ্ছেদ হবেই হবে, ফিরে আসবে আবার 2 বছর পরে বিয়ে হবে। ওনারা শোনেননি, বিবাহ দিয়েছেন। আমি যেই টাইম দিয়েছিলাম সেই টাইমেই ব্যাক করেছি এবং আমার কাছে এসে হাজির হলো। আমি বললাম 2 বছরের আগে বিয়ে হবে না, আমি দেখতে পাচ্ছি। এছাড়া আরেকটি ক্লায়েন্ট এসেছিলেন, উনি তার ছেলেকে নিয়ে এসেছিলেন। ছেলের হাত এবং ছক বিচার করে দেখলাম যে যেই মেয়েটির সাথে বিবাহ হয়েছে সেটি হচ্ছে রাক্ষসগণ আর এই ছেলেটি হচ্ছে নরগণ। প্রেম করে বিবাহ করে নিয়েছে। আমি বললাম স্যার আপনি
বিবাহের আগে বলেছিলেন? বলছে না, আমি জানি না কিছু। আমি বললাম দেখুন, ভালো অ্যাস্ট্রোলজার যারা আছে তাদেরকে অবশ্যই আপনার দেখানো উচিত ছিল। আজকে যে ঘটনা ঘটে গেছে, আপনার ছেলে মারা যাবে, 1 বছরের মধ্যে মারা যাবে। আমি যা বলেছি তাই 1 বছরের মধ্যে মারা গেল ছেলেটি। রাক্ষসগণ নরগণের বিবাহ হলে মারা যায়। এছাড়া আরেকটি আপনাকে বলছি, আমার জীবনের মোস্ট একটা ইম্পর্টেন্ট কথা। আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছিলেন, ওনার বাড়ি হচ্ছে হুগলি। তো উনি এসে বললেন যে আমার চাকরি হবে কিনা। তো আমি বললাম দেখুন, চাকরি আপনার আছে, কিন্তু সময় লাগবে 6 মাস। 6 মাস পরেই চাকরি হবে। তো উনি 6 মাসের পরে আমাকে লাগাতার ফোন করে যান, চাকরি হবে কি না হবে। আমি বললাম টাইম আপনাকে দিয়েছি, তো টাইম আপনাকে দিয়েছি চাকরি হওয়ার। ঠিক 6 মাসের সময় যেই ডেট বলেছি সেই ডেটে উনি ভালো একটা চাকরি পেয়েছেন গভর্নমেন্টে। বাহ, এরকম উদাহরণ আছে। সেই জন্য যদি কোনো জ্যোতিষ ভালো অ্যানালাইসিস জানেন, ভালো করে বলতে জানেন, অবশ্যই সেটা সঠিক হয়, এবং সঠিকই শুধু না, সেই সময় মতোই হয়। আচ্ছা, এবারে একটু আসছি আমরা আমাদের মৃত্যুর পরে এই যে আমাদের আত্মা, সেটা তো আবার যতদিন না নতুন দেহ পাচ্ছে, নতুন আবার জন্ম পাচ্ছে, ততদিন পর্যন্ত এখানে তো আটকে থাকে। তো এই কোনো আত্মাকে কি আবার প্ল্যানচেটের মাধ্যমে বা কোনো মাধ্যমে তাকে ফিরিয়ে আনা সম্ভব? দেখুন, আত্মায় অবশ্যই ফিরিয়ে আনা সম্ভব, তাই আত্মা দিয়েই তো বেশিরভাগ কপালিকরা কাজ করে। আচ্ছা, দেখুন, যেই সমস্ত আত্মা অপঘাতে মৃত্যু হয়, সেই সমস্ত আত্মা দিয়ে তাদের নাম গোত্র জেনে, বিশেষত অল্প বয়স 16 থেকে 18 বছর বয়সী কোনো মেয়ে অথবা ছেলে যদি মারা যায়, ঠিক আছে না, তাহলে তার নাম গোত্র দিয়ে সাধনা যদি কেউ করে, তাহলে সেই নাম গোত্র দিয়ে সেই নাম ডাকলেই তাই সেই আত্মা সাধনা করা সম্ভব এবং চলে আসবে। সেই দিয়ে কাজও করায় অনেক। মানে পুরো সেই আত্মার সঙ্গে কথা বলতে পারবেন? একদম একদম একদম। কিরকম হয় সেটা? মানে আপনার সঙ্গে কোনো সময় ঘটেছে, আত্মার ফিল পেয়েছেন আপনি? দেখুন, আমি আত্মার সাধনা করি না, আমি ভগবানের সাধনা করি। আত্মসাধনা করি না বলতে বলে দেখুন, আমাদের এই কাপালিক সম্প্রদায়ের মধ্যে অনেক ধরনের সাধনা আছে। এবারে সবাই যে আত্মার সাধনা, আত্মা নিয়ে চলবে বা আত্মার সাধনা করবে সেরকম কিছু না। ভগবানকে নিয়েও, যেমন আমি আপনাকে একটু আগেই বললাম যে আমি হনুমানজির সাধনা করছি, ঠিক আছে না, আমি এর আগে দুর্গার সাধনা করেছি, ঠিক আছে। এই সমস্ত ভালো কর্মের দ্বারাও কিন্তু মানুষের ভালো করা যায় অবশ্যই। আচ্ছা, এবার একদম আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, তার আগে একটু জানতে চাইবো, সেটা হচ্ছে এমন কোনো মন্ত্র, মানে চ্যান্টিং আপনি আমার দর্শকদের প্রেফার করবেন, যেটা করলেও কিন্তু মানুষের অনেক ভালো থাকতে পারে, পাওয়ারফুল থাকতে পারে? পাওয়ারফুল থাকার জন্য আপনি কিসের সম্বন্ধে বলছেন? ভয়? আমি বলছি, হ্যাঁ, মানে ভয় ভীতি হোক, বা যে অর্থ কষ্টে ভুগছে সেই রকম কোনো মানুষ, বা যার গৃহে শান্তি নেই। মানে আমরা যেমন শুনে থাকি, ধরে রাখুন যে গায়ত্রী মন্ত্র পাঠ করা বা শোনাটা খুব ভালো। তো এইরকম কি আপনার মতে কোন মন্ত্রটা সবচেয়ে বেশি ভালো? একটি মন্ত্র এক একটি কাজে লাগে। যেমন ধরুন, যদি কোনো ব্যক্তি ভয়ে ভীত হন, তাহলে তো তাকে হনুমান চল্লিশা পাঠ করা উচিত। আচ্ছা, ঠিক আছে। যদি কোনো ব্যক্তির আর্থিক উন্নতি চাই, তাহলে আমি বলবো ওম যক্ষায় কুবেরায় বৈশোভনায় ধনধান্য অধিপতায় ধনধান্যের সমৃদ্ধি মে দেহি দাপাই দাপাই সোহা। এটি কুবেরজির মন্ত্র। এই কুবেরজির মন্ত্রটি যদি প্রত্যহ কেউ ব্রহ্ম মুহূর্তে পাঠ করেন, তাহলে তার অর্থের কষ্ট হবেই না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। যে নাম যশ এটা পাচ্ছে না, যদি নাম যশ না পায়, তাহলে বলবো যে আপনি সূর্য পুজো করেন। সূর্য একমাত্র নাম যশ খ্যাতি চাকরি সব দেয়। সূর্যের মন্ত্র তো অনেকেই জানেন, প্রণাম মন্ত্র করুন। জবা কুসুমে সংকাশ্যপিয়ং মহাদুতিম ধন্তারিং সর্বগ্ন পানতস্ময় দিবাকরম। এর চাইতে ভাইটাল একটা কথা বলে দিই, নবগ্রহের একটি ছোট মন্ত্র আছে, সেই মন্ত্রও পাঠের মাধ্যমে 9টা গ্রহই ঠিক হতে পারে। কি মন্ত্র সেটা মনে আছে? হ্যাঁ, বলুন। অবশ্যই। মন্ত্রটি হলো
ব্রহ্ম মুরারি ত্রিপুরন্তকারী ভানু শশী ভূমিসূত বুধশ্চ গুরুশ্চ শুক্র শনি রাহু কেতবে কুর্বন্ত সর্বমম সুপ্রভাতম। ভোরবেলা উঠে যদি এই মন্ত্র পাঠ করেন তাহলে তার সব দিক থেকে সব দিক প্রোটেকশন। থেকে প্রোটেকশন হবে। এটা গ্রেট মন্ত্র। থ্যাংক ইউ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। অনেক কিছু আপনার কাছ থেকে জানলাম এবং আপনিও আমার দর্শকদের অনেক কিছু বললেন যাতে তারা উপকার পায় ফিউচারে, এবং ভবিষ্যতেও আপনি যদি আবারও সময় দেন আমরা আবারও এরকম চ্যাট শোতে বসবো, আপনার কাছ থেকে অনেক কিছু জানবো। ভালো থাকবেন। একদম বিদায় নেওয়ার আগে আমার দর্শক বন্ধুদের আপনি যদি কিছু বলতে চান। আপনাদেরকে একটা বলবো যে স্বাস্থ্যই সম্পদ। আপনারা প্রথমে স্বাস্থ্যর দিকে এগোন, স্বাস্থ্য থাকলে সব কিছু পাবেন। নেক্সটে যদি আপনাদের সামনে বলে যাচ্ছি, যদি নেক্সট টাইমে যদি কোনো সময় আমি আপনাদের সামনে আসি, স্টুডিওতে আসি, স্বাস্থ্য নিয়ে আমি আলোচনা করব। নিশ্চয়ই নিশ্চয়ই। ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন। রাধে রাধে। রাধে রাধে।